এই যে ব্রতর সম্পর্কে আলোচনা করছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, তিনি ব্রতর যে উদ্ভবটা কিভাবে হয়েছে, এই উদ্ভবটাকে তিনি আলোচনা করছেন বা সেই সূত্রটাকে যখন খুঁজছেন তখন সেটা কোন পদ্ধতিতে খুঁজছেন। কি পদ্ধতি বললাম? অবরোহী পদ্ধতি বলতে কি বোঝায় এটা আগে জানতে হবে, ঠিক আছে? 1 মিনিট একটু ওয়েট। হ্যাঁ, যেটা বলছিলাম যে অবরোহী পদ্ধতি ঠিক আছে, আমি রেকর্ড করছি। তো হ্যাঁ, অবরোহী পদ্ধতি যেটা হচ্ছে মানে একটা ছোট্ট থেকে বড় কিছুর দিকে, মানে সামান্য থেকে বিশেষের দিকে, সামান্য একটা কোনো সূত্র ধরে বিশেষের দিকে যাওয়া যায়। তো সেই সূত্র ধরে তিনি ব্রত কিভাবে এসেছে সেই উদ্ভবটা তিনি চেষ্টা করেছেন যে কিভাবে ব্রতের উদ্ভব। তো যাই হোক, তিনি প্রথমে কি জানাচ্ছেন যে এই যে ব্রতগুলো, শাস্ত্রীয় ব্রত আর তারপর মেইলি ব্রত। শাস্ত্রীয় ব্রত যেগুলো হচ্ছে সেগুলো বুঝতেই পারছো যে হিন্দু ধর্ম যখন ভারতে ছিল না তখনও অনার্যরা বিরাজ করত। আর সেটাই একটু আগে যেটা আলোচনা করলাম সেগুলো তিনি এখানে স্পষ্টভাবে আলোচনা করেছেন যে কীভাবে আর্যরা আমাদের দেশে এসেছে, তার আগে অনার্যরা ছিল। অনার্যরা কিন্তু হিন্দু নয়, তারা অস্ট্রিক ভাষা বংশজাত বা তারা দ্রাবিড় ভাষা বংশজাত, তারা কিন্তু প্রাচীন ভারতীয় আর্য ভাষা বংশজাত কিন্তু নয়। তো তাদের যে ব্রতগুলো, তাদের যে অনুষ্ঠানগুলো, ক্রিয়াকর্মগুলো সবগুলোই কিন্তু প্রাচীন। মানে ভারতের যদি কথা বলা হয় তাহলে কিন্তু প্রাচীন। আমরা ভারতীয় ব্রতের কথা আলোচনা করছি, বাংলার ব্রত আলোচনা করছি, তাহলে আমরা অন্য দেশের দিকে কেন যাব? হতে পারে আর্যরা কোনো জায়গা থেকে এসেছে, তাহলে তারা অনেক আগে থেকে এটা ধরতেই পারে, কিন্তু আমরা তো ভারতের কথা বলছি না, আমাদের ভারতের ব্রতের কথা বলছি। তাহলে আমাদের দেশের যে ব্রতগুলো সেগুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে এই যে লৌকিক ব্রতগুলো, শাস্ত্রীয় ব্রত কিন্তু নয়। আর লৌকিক ব্রত মানেই অনার্যদের ব্রত। এইভাবে তিনি বিভিন্ন সূত্র ধরে সেই বিষয়গুলোকে আলোচনা করছেন। আমি যে চণ্ডীমঙ্গলের তোমাদের কথা বললাম, ধর্মমঙ্গলের কথা বললাম, এগুলো আগে থেকেই ছিল, এই কাহিনীগুলো লোকমুখে প্রচলিত ছিল, আর্যরা শুনেছিল এবং আর্যরা অনার্যদের সঙ্গে মেলবন্ধন করার জন্য, তাদের শক্তিটাকে পাওয়ার জন্য কখন কখন ব্যবহার করেছিল, তাদের কাছাকাছি এসেছিল যখন বহিঃশত্রুর আক্রমণ হয়েছিল, মানে যখন তুর্কি আক্রমণ হয়েছিল আর্যদের, তখন যেগুলো তাদের রক্ষা করার জন্য মানে কি বলবো খুব বেশি প্রয়োজন হয়ে পড়েছিল অনার্যদের সঙ্গে মেলবন্ধন করার। তো যাই হোক, এইগুলো হচ্ছে তোমার সেই উদ্ভবের ইতিহাসটা একটু আগে আলোচনা করলাম। তারপরে তিনি আলোচনা করেছেন এই যে ব্রত, বাংলার যে ব্রতগুলো সেগুলোর পরিচয়, কি কি ধরনের ব্রত রয়েছে। এর মধ্যে 2-3টে ব্রত তোমরা আশা করি জানো, আমি এখন বলবো, তো সেগুলো শুনেই মনে পড়বে যে হ্যাঁ এগুলো তো মোটামুটি কেউ না কেউ করেই। প্রথমেই তিনি বলেছেন ভাদুলি ব্রত, নাম শুনেছ কেউ? হুম হুম, ভাদুলি বলেছে ভাদ্র মাসে। হুম, ভাদুলি শব্দের সঙ্গে ভাদালি শব্দের শব্দগত মিল আছে, জানি না ওটার অর্থগত কোনো মিল আছে কিনা। বৌদ্ধ হিন্দু ধর্মেও ভাদালি শব্দের মানে শব্দ পাওয়া যায়। যাই হোক, ভাদুলি মানে ভাদ্র মাস, যেটা অনিতা ঠিকই বললো। ভাদুলি ব্রত, দেখো এই যে ব্রতগুলো আলোচনা করব সেগুলো শুনবে, কোন কোন জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে? ব্রতটা কোন মাসে হয়, ব্রতটা করার উদ্দেশ্য কি, এগুলো বরং খাতায় লিখে নাও। এগুলো কোথাও লেখা নেই কিন্তু, না বইয়ে লেখা আছে না নোটে লেখা থাকবে,
কোথাও লেখা থাকবে না, তবে আমি চেষ্টা করব পয়েন্ট করে এভাবে করে দিতে। কোন মাসে হয়, কি উদ্দেশ্যে হয়, ক্রিয়াকর্মগুলো কি কি আছে, ক্রিয়াকর্ম মানে যেগুলো আচরণগুলো, ঠিক আছে, কি কি আছে, ছড়া কি কি বলা হয়, আর আলপনা কেমন দেওয়া হয়, আর অন্য দেশের কোনো ব্রতর সঙ্গে এর মিল আছে কি না। ঠিক আছে, তাহলে কি কি বললাম, যে ব্রতটা আমি আলোচনা করব সেটা কোন মাসে হয়, কি উদ্দেশ্যে হয়, কি কি সেই আচরণ বা ক্রিয়াকর্ম রয়েছে, কি কি ছড়া বা ব্রত কথা বলা হয় এটাতে, আলপনা কেমন দেওয়া হয় বা আলপনার গুরুত্ব কী আছে এই ব্রতটাতে, আর অন্য দেশের ব্রতর সাথে এর কোনো মিল আছে কি না। প্রশ্ন আসতেই পারে ভাদুলি ব্রতের সঙ্গে পাশ্চাত্যের কোন ব্রতের মিল আছে, প্রশ্ন আসতে পারে, এই ধরনের তোমাদেরকে জেনে রাখতে হবে। তো যাই হোক, প্রথমে আলোচনা করব ভাদুলি ব্রত। তাহলে প্রথমে কি প্রশ্ন আসবে, উদ্দেশ্য আর মাস, কোন মাসে হয়, ভাদ্র মাস, এটা মনে থাকবে সবার, ভাদুলি ভাদ্র মনে পড়ে যাবে। কি জন্য না, এটা প্রবাসে যারা থাকে, মানে আত্মীয় স্বজন কোনো পরিবারের, সেই আত্মীয় স্বজন যাতে তাদের মানে কি বলবো ভালোভাবে তারা ফিরতে পারে সেখান থেকে বাড়িতে, তো সেই কামনা বাসনা নিয়ে এই ব্রতটা করা হয়। কখন করা হয়, ভাদ্র মাসে, বৃষ্টি বা বর্ষা হয়ে যাচ্ছে, স্বজনরা বিদেশে রয়েছে, হয়তো কেউ মানে বিদেশে বলতে হয়তো সমুদ্রের ওপারেও রয়েছে, তো সেখান থেকে তারা জলপথে আসবে, কেউ বা স্থলপথে আসবে, কেউ বা হয়তো এখন আকাশপথে আসবে, তো তাদের যারা তাদের নিরাপদে মানে ফিরে আসে, সেই প্রবাসে থাকা মানুষগুলো, আত্মীয় স্বজনগুলো, তার জন্য আমাদের বাঙালি সমাজ বা সেই মেয়েরা যে ব্রত করে থাকে সেটাকে বলা হয় ভাদুলি ব্রত। তাহলে কোন মাসে হয় জানলে, কি উদ্দেশ্যে হয় জানলে, কি আলপনা দেওয়া হয়, আলপনা দেওয়া হবে কি না, এখানে তোমার জলপথেই তখন বেশি ফিরতো সেই সময়, যে সময় তিনি কথা বলছেন, তাহলে নৌকার ছবি আঁকা হবে, জোড়া নৌকার ছবি আঁকা হতো, ঠিক আছে, সমুদ্র আঁকা হতো, নদী আঁকা হতো, সেই সমুদ্রটাকে এঁকে মাঝে রাস্তা করা হতো, কাটা হতো, মানে বন আঁকা হতো, জঙ্গল আঁকা হতো, হিংস্র জীবজন্তু আঁকা হতো, তাদেরকে তুষ্ট করা হতো, তা সেগুলো আলপনা দিয়ে তার উপর ফুল দেওয়া হতো, ঠিক আছে, যখন আলপনাটা আঁকা হলো তার মধ্যে ফুল দেওয়া হয়, ছবিগুলোতে ফুল দিয়ে বা ফুল ধরে সেগুলোকে মানে কি করা হয়, মন্ত্র তো নেই ব্রততে বিভিন্ন ছড়া রয়েছে, সেই ছড়াগুলোই হচ্ছে তোমার ব্রত কথা এখানে। তো সেই ছড়াগুলো বাককেন্দ্রিক, বুঝতেই পারছো, যেমন তোমাদের বইতে আছে নদী নদী কোথা যাও, বাপ ভাইয়ের বার্তা দাও, নদী নদী কোথা যাও, স্বামী শ্বশুরের বার্তা দাও, এরকম আছে, আরও অনেক আছে, এগুলো আমি নোট যখন দেবো তখন দু একটা এক্সট্রা দিয়ে দেবো, তোমাদের বইয়ে একটা একটা করে আমি দেখছি দেওয়া আছে, কোনোটাতে দেওয়াই নেই। তো এইভাবে ভাদুলি ব্রতে তাহলে কী হচ্ছে না, তোমার ছড়া একটা দুটো তোমাকে মনে রাখতে হবে, ক্রিয়াকর্ম অর্থাৎ সেই ফুল, তোমার আলপনা যেগুলো আঁকা হচ্ছে সেই আলপনাগুলোতে ফুল দেওয়া হচ্ছে, তারপরে উদ্দেশ্য কী না, প্রবাসে যারা রয়েছে তারা যাতে মানে বাড়ি ফিরতে পারে ঠিকঠাকভাবে, তারা যাতে নিরাপদে ফিরে আসে সেই কামনা করেই ভাদুলি ব্রত কিন্তু করা হয়। এই ব্রতটা দিয়ে কি বোঝা যায়, ব্রতটা দিয়ে একটা মানে দেখো, ব্রতগুলো তো শুধু সাদামাটা প্লেন করে আলোচনা তিনি করছেন না, তিনি ওটার মধ্যে অতীত ঐতিহ্য কি লুকিয়ে আছে, কি বোঝা যাচ্ছে বাঙালি সমাজ সম্পর্কে, এটা বলাটাই উদ্দেশ্য তার ব্রত সম্পর্কে আলোচনা করা। তিনি এখানে জানাচ্ছেন যে বাঙালি সমাজ ভীতু ছিল না, ঘর ঘুষুড়ে বা ঘর কোনো বলা হয় না, সেরকম ছিল না, নিশ্চয়ই প্রবাসে যেত, দেশ বিদেশে গিয়ে কাজ করতো বলেই তো ভাদুলি ব্রত করা হতো, তাদের পরিবারের যারা নারীরা রয়েছে তারা এইগুলো করতো, তাহলে নিশ্চয়ই জানা যাচ্ছে যে সেই সময়ের বাঙালি সমাজও কিন্তু কি করতো না, বাইরে কাজ করতে যেত। বাঙালিকে অনেকে ভীতু বলে, আরামপ্রিয় মানুষ বলে, সেটা কিন্তু ছিল না বাঙালিরা। তাহলে এই ভাদুলি ব্রত থেকেই আমরা সেই বিষয়টা জানতে পারি। ঠিক আছে, এরপরে হচ্ছে বসুধারা ব্রত। আজকে সব ব্রতগুলো আলোচনা করলে রাত 10টা হয়ে যাবে, তো যতগুলো সম্ভব আলোচনা করছি। কুহেলি কিছু বলছো?
আচরণ বলতে এখানে কি কাজ করতে হতো, এখানে যে আলপনাগুলো দেওয়া হচ্ছে না, তোমার জোড়া নৌকা বা জোড়া ছাতা বা নদী সমুদ্র বিভিন্ন ছবি আঁকা হতো, সেগুলোকে তুষ্ট করার জন্য কি করা হতো, সেগুলোতে ফুল দেওয়া হতো বা হাতে ফুল ধরে এই ব্রতগুলো বলা হতো, এটাই ক্রিয়াটা, কাজটা। অন্য দেশের সঙ্গে মিল এখানে কিন্তু দেওয়া নেই কিছু। আমি নোট যখন দেবো তখন কিছু খুঁজে এগুলো তোমাদের অ্যাড করে দেবো। সবগুলোতে কিন্তু দেননি তিনি, সব ব্রতগুলোতে দেওয়া নেই। আর কেউ কিছু যেন বলছিল। আচ্ছা, বসুধারা ব্রত কোন মাসে হয়? বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। বসুধারা, বসুধা শব্দের অর্থ কি? বসুধারা শব্দের অর্থ কি? ধারা শব্দের অর্থ কি? হ্যাঁ, প্রবাহিত ধারা। হ্যাঁ, ধারা বলতে আমরা জলের ধারা বা বৃষ্টির ধারা, সেই জলকেই বোঝানো হচ্ছে। তো এখানে বসুধারা যে ব্রতটা, সেটা বৃষ্টি কামনায়, বৃষ্টি কামনায় করা হচ্ছে। খেয়াল করে দেখো, এটা কি বর্ষাকালে হবে? বর্ষাকালে তো এমনিতেই বৃষ্টি পড়ে, তাহলে মানুষ কখন বৃষ্টি চায়? গ্রীষ্মকালে। মানুষ তো গ্রীষ্মকালে বৃষ্টি চায়। তাহলে বসুধারা ব্রত নাম শুনলেই তোমরা লিখতে পারবে যে বৈশাখ জ্যৈষ্ঠ মাস হচ্ছে গ্রীষ্মকাল। তাহলে এখানে দেখো নামটার সঙ্গে ধারা শব্দটা আছে, মানে জলের সঙ্গে যুক্ত, আর বৃষ্টির সঙ্গে যেহেতু বৃষ্টি কামনায় করা হচ্ছে, বৃষ্টি কামনা কখন করা হয়? না, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তাহলে মানুষ সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রখর রৌদ্র, সেই যখন প্রচুর গরম পড়ে যায়, সেই সময় এই ব্রতগুলো করে থাকে। এখানে তাহলে আলপনা কি দেবে না, আলপনাগুলো সেই ধরনেরই হবে। ওটাতে যেমন নদী সমুদ্র বন পেরিয়ে আসবে, তার জন্য ওই ছবিগুলো আঁকা হচ্ছিল, যাতে ওই জায়গাগুলোকে তুষ্ট করা হচ্ছে এবং তারা যেন নিরাপদে বাড়ি ফেরাতে পারে তাদের প্রিয়জনদেরকে। এখানে বৃষ্টি কামনা করা হবে, তাহলে ছবি কি আঁকবে, আলপনাটা কি দেবে? হ্যাঁ, বিভিন্ন ধরনের ছবি আঁকবে এখানে। তোমার বৃষ্টির ছবি যেরকম থাকে সেই ঝাপটাগুলো, তারপরে নদীর ছবি হবে, তারপরে কিছু কাজ রয়েছে এখানে, যেমন কাজ হচ্ছে না তোমার জল ভর্তি একটা মাটির ঘট, সেটাকে জলে পরিপূর্ণ করা হবে আর একটা ছোট্ট ফুটো করা হবে সেটাতে, তারপর সেটা দিয়ে জল পড়বে। সেটা তোমার কোথায় ঝোলানো হবে? হয় তুলসী গাছে কিংবা পাকুড় গাছে, পাকুড় গাছ মানে বট গাছে, বট গাছ কিংবা তুলসী গাছে ঝুলিয়ে দেওয়া হবে সেই যে মাটির যে পাত্রটা, জল ভর্তি পাত্রটা, আর সেটা থেকে আস্তে আস্তে জল পড়বে। তো এর সঙ্গে সঙ্গে কি করে তারা, না এর সঙ্গে সঙ্গে সেই ব্রত কথা বলবে। এখানেও ব্রত কথা আছে, দেখবে বিভিন্ন তোমাদের বইয়ে দেওয়া আছে, গঙ্গা গঙ্গা ইন্দ্র চন্দ্র বরুণ বাসুচি, তিন কুল ভরে দাও ধনে জনে সুখী। আমার মনে হয় সবাই তো একই লিখবে, আমি চেষ্টা করব তোমাদের বইয়ে যে পয়েন্টগুলো দেওয়া আছে বা কবিতাগুলো দেওয়া আছে সেগুলো ছাড়া অন্য কিছু দেওয়ার চেষ্টা করব, তাতে নোটটা অন্যদের চেয়ে আলাদা হবে। আর তোমরা পারলে নিজেরাও অ্যাড করতে পারবে। একটাই তো বসুধরা ব্রতের বা ভাদুলী ব্রতের ছড়া নেই যেটা তোমাকে দিতে হবে, আরও অনেক রয়েছে। তো এটা তিনি বলছেন যে আমেরিকার হুইচল বলে একটা জাতি রয়েছে, তো সেই হুইচল জাতি তারাও বৃষ্টি কামনার জন্য ব্রত পালন করে থাকে। আমেরিকার হুইচল জাতি, তাদের সঙ্গে মিল রয়েছে এই বাংলা, এই যে তোমার বসুধরা যে ব্রতটা, ব্রতটা রয়েছে। দীপ্তি কিছু বলছে? শুনতে পাচ্ছি না। হুইচল জাতি, হস্যু, হয় হস্যু, হ্রস্ব ই, চ, ল, ওটাই বলছি, হুইচল জাতি, হুইচল। হ্যাঁ, এগুলো লিখে দেবো সব, আমি নোটে সব লিখে দেবো।
এরপর হচ্ছে আদর সিংহাসন ব্রত। আদর সিংহাসন ব্রত কোন মাসে করা হয়? চৈত্র মাসের শেষ দিন থেকে বৈশাখ মাস জুড়ে এই ব্রতটা হয়। চৈত্র মাসের শেষ দিন থেকে, যেটাকে চৈত্র সংক্রান্তি বলা হয় না, চৈত্র সংক্রান্তি মানে চৈত্র মাসের শেষ দিন থেকে বৈশাখ মাস পর্যন্ত এই যে আদর সিংহাসন ব্রতটা করা হয়। আদর সিংহাসন কি জন্য করা হয়? সুখ সৌভাগ্য লাভের জন্য বা সকলের আদর লাভ করার জন্য এই ব্রতটা করা হয়। মানে হয়তো কোনো বাড়ির বউ করছে, সবার স্নেহভাজন হয়ে থাকবে সে, বা ৩-৪ জন মিলে করছে, তারা সবার স্নেহভাজন হয়ে থাকতে চায়, পরিবার পরিজন আত্মীয় স্বজন সবার কাছে। এই জন্য করা হয় আদর সিংহাসন ব্রত। ঠিক আছে? কোন মাসে হয়? চৈত্র মাসের শেষ দিন থেকে, মানে চৈত্র সংক্রান্তি থেকে বৈশাখ মাস পর্যন্ত। কারা করে? এখানে শুধু সধবা নারীরা এই ব্রত করে। সধবা নারী, এটা কুমারী ব্রত নয়, এটা বিধবা ব্রত নয়। ঠিক আছে? এটা সধবা ব্রত, মনে রাখবে। আদর সিংহাসন ব্রত হচ্ছে সধবা নারীদের ব্রত। এই ব্রতটা 4 বছর করতে হয়। 4 বছর, একবার করলে 4 বছর। কিছু কিছু থাকে না ব্রত যে একবার করলে 3 বছর 5 বছর করতে হয়, সেরকম এই ব্রতটা একবার ধরলে 4 বছর করতে হয়। কিভাবে করতে হয়? এই ব্রতটা কিভাবে করতে হয়? একজন ব্রাহ্মণ নিযুক্ত করতে হয় প্রথম বছর। মানে যিনি সধবা, তিনি একজন সধবা নারীকে নিযুক্ত করবেন আর একজন ব্রাহ্মণকে নিযুক্ত করবেন। দুজনকে কি করা হবে? সেই দুজনকে বিভিন্ন দক্ষিণা দেওয়া হবে, তাদেরকে বিভিন্ন কাপড় চোপড়, খাওয়া দাওয়া, ভোজন সব কিছু করাতে হবে সেই দুজন ব্রাহ্মণকে আর একজন সধবা মহিলাকে। দ্বিতীয় বছর কি হবে? ব্রাহ্মণের সংখ্যা 2টো দাঁড়াবে আর ওই সধবা নারীর সংখ্যাও 2টো দাঁড়াবে, তাদেরকে সব কিছু করতে হবে সেই রকম। তৃতীয় বছরে 3জন ব্রাহ্মণ দাঁড়াবে, 3জন সধবা নারী, মানে টোটাল 6জনকে এই কাজগুলো করাতে হবে। তারপরে চতুর্থ বছরে, মানে বুঝতেই পারছো, 4জন ব্রাহ্মণ আর 4জন তোমার সধবা নারী, তাদেরকে আদর যত্ন আপ্যায়ন করতে হবে, তাদেরকে খুশি করতে হবে। তাহলে কি হবে না, এটা যদি সার্থক হয়, ধারণা রয়েছে যে যারা এই ব্রতগুলো করবে তাদের জীবনেও কিন্তু সেই আদর আপ্যায়ন তারাও পরবর্তীকালে পাবে। মানে 4 বছরে ইনভেস্ট করে সারা জীবনের সুখ বলতে নেই যদিও, তবুও এইভাবেই, মানে ব্যাপারটা সেরকমই। এখানে আমি আধুনিক যুগের মতো করে বলে দিলাম। এখানে 4 বছর করতে হবে ব্রতটা, আর এটা তারা ধারণা করে যে তারা সারা জীবনে সুখ বা সৌভাগ্য লাভ করে থাকে আত্মীয় স্বজন পরিবার পরিজনের কাছ থেকে। মাত্র 4 বছর করতে হয়। তোমরাও করতে পারো যারা সধবা আছো। কেন করে জানো? কেন করে? কারণ বুঝতেই পারছো, সধবা নারীদের বাড়িতে কত প্রবলেম থাকে। কি প্রবলেম থাকে না, ননদ, শাশুড়ি, এই দুটো কথাই প্রথমে আসবে। অনেক ফ্যামিলি আছে, অনেকের যে শাশুড়ি ননদের ঝগড়া হয়, অনেকের ক্ষেত্রে শাশুড়ি ননদ বলছি, তোমার ননদ আর বউয়ের ঝগড়া হচ্ছে, কখনো শাশুড়ির সঙ্গে বউয়ের ঝগড়া হচ্ছে, কখনো স্বামীর সঙ্গেই কারো কারো ঝগড়া হয়। তো তাহলে পরিবারে যখন শান্তি বিঘ্নিত হয় তখন তারা এই ব্রতগুলো করে আদর সিংহাসন, বাকি সবার মানে কি বলবো, সৌভাগ্য সুখ লাভ করার জন্য। এবারে কি অশান্তি হলেই কি করতে হবে সেটাও তো কোনো মানে নেই না। এটা সবাই সুখ শান্তির জন্য কিন্তু করে থাকে, অনেক মেয়ে এটা করে থাকে। আদর সিংহাসন ব্রত নাম এটার। এটা সধবা নারীরা করে থাকে, 4 বছর করতে হয়। আর চৈত্র সংক্রান্তি থেকে শুরু হয়, বৈশাখ মাস পর্যন্ত এটা করা যায়। সবচেয়ে মানে প্রচলিত, মানে সব থেকে বেশি যেটা বহুল প্রচলিত ব্রত সেটা হচ্ছে লক্ষ্মী ব্রত। লক্ষ্মী ব্রত মানে এটা ভেবো না যে শুধু লক্ষ্মী পুজো। লক্ষ্মী ব্রত মানে শুধু লক্ষ্মী পুজো নয়। লক্ষ্মী পুজো বা লক্ষ্মী ব্রত যদি বলি তো সেটা অনেক সময় হয়, এক সময় হয় না। বছরে 3টে লক্ষ্মী ব্রত করা যায়। মেয়েরা যারা আছে তারা কম বেশি সবাই জানে মনে হয়। 3বার কখন কখন হয় জানো? মানে কখন?
হ্যাঁ, যেটা দুর্গা পূজার পরে হয়, এক সপ্তাহ পরে। আশ্বিন পূর্ণিমা একটা বলা হয়, ঠিক আছে। একটা হচ্ছে আশ্বিন, যেটা অবনীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছেন, আমি সেটাই বলছি, আমি নিজে থেকে বলছি না। তিনি জানাচ্ছেন আশ্বিন পূর্ণিমায় যখন সেই হেমন্তকালীন শস্যগুলো আমাদের ঘরে ঢোকে, ঠিক আছে। শস্য তো বিভিন্ন সময় হয় না, আমাদের আউশ আমন বোরো 3 সময়ের ধান চাষ হয়। আর লক্ষ্মী পুজো সেই সময়কে কেন্দ্র করেই হয়, খেয়াল করে দেখবে। তো সেই হেমন্তকালের যে শস্যগুলো ঘরে ওঠে, ওটাকে মানে আশ্বিন মাস যেটা তোমার, তো সেই আশ্বিনীর পূর্ণিমা যেটা হয় তখনকার একটা ব্রত মানে লক্ষ্মী পুজো। তো সেই সময় কি হয় না, সন্ধ্যার সময় লক্ষ্মী পুজো হয়। নারীরা সারাদিন উপোস করে, আলপনা করে। এখানে আলপনাগুলো কি কি হবে, লতা পাতার জাতীয় আলপনাগুলো বেশি হয়। কারণ বুঝতেই পারছো যে সেখানে শস্যের একটা ব্যাপার থাকছে। ঘরটা সাজানো হয় বিভিন্ন আলপনা দিয়ে। আর লক্ষ্মীর পদচিহ্নটা তো, এটা তো মানে কমন, এটা তো সবার হয়। কেউ কেউ লক্ষ্মী প্যাঁচাও আঁকে। কেউ কেউ কি করে না তোমার, ধানের ছবি আঁকে, ধানের শীষ যেগুলো আছে না, সেই শীষের মতো করে ছবি আঁকে। আর লক্ষ্মী ব্রত করার উদ্দেশ্য কি? লক্ষ্মী শব্দটাই আমরা জানি কি, যে ধন সম্পদ, সৌভাগ্যের দেবী। হ্যাঁ, শান্তি সব কিছু আছে। প্রথমত শস্য, ধন সম্পত্তি এগুলো আসবে। লক্ষ্মীর সাথে সাথে কে আসবে, তার স্বামী নারায়ণ। নারায়ণ তো আমরা অর্থকেই বুঝি, বা অর্থের সেই দেবতা হিসেবে ধরি তাকে। তো তাহলে লক্ষ্মী আসছে, শস্য শ্যামলা মানে শস্য, মানে যা কি বলবো, তার বাড়িতে অন্নাভাব দেখা দেবে না। আর তার সঙ্গে যদি হ্যাঁ, তার সঙ্গে নারায়ণ থাকবে, তো সেই বুঝতেই পারছো যে তার ধন সম্পদ শস্য কোনো কিছুতেই মানে কম পড়বে না তার। তার বাড়ি ধানের গোলাতে ভরে যাবে। তো সেই রকমই সেই ধন সম্পদের দেবী বা সৌভাগ্যের দেবী হচ্ছেন লক্ষ্মী। তো নারীরা সেই সৌভাগ্য কামনায় তথা সেই ধন সম্পদ যাতে তার গৃহে সমৃদ্ধি হয় সেই সব কিছুতে, তার জন্য লক্ষ্মী ব্রত করে থাকে। এবারে লক্ষ্মী ব্রত কী রকম হয় না তোমার, দেখবে অনেকে যাদের চাষিবাসী যারা মানুষ, যাদের বাড়িতে ধান চাল হয়, তাদের দেখবে সেই মানে বিভিন্ন গোলা বাড়ি থাকে, বিভিন্ন চাষের যে শস্যগুলো বিভিন্ন জায়গায় রাখে, সেই সব জায়গাতে দেখবে কোনো চৌকি পাতা হলো, সেখানে সেই শস্যগুলোকে রাখা হলো। খামার, আশা করি জানো, খামারেও পুজো করা হয়। আলপনা দিয়ে বিভিন্ন অলংকার হয়। লক্ষ্মীর ক্ষেত্রে কি হয় না, আলপনাগুলো কি বললাম না, বিভিন্ন লতা পাতা হয়। লক্ষ্মীর পদচিহ্নটা তো, এটা তো যে কোনো লক্ষ্মী পুজোতেই হয় সব সময়। আর তারপরে হচ্ছে তোমার প্যাঁচা, লক্ষ্মী প্যাঁচার ছবি আঁকা হয়। ধানের বা শস্যের শীষের যে ছবিগুলো, সেগুলো আঁকা হয়। পদ্ম ফুলের ছবি আঁকা হয়, ঠিক আছে। এইসব জিনিসগুলো থাকে। আর্য অনার্য দুটো জাতিতেই কিন্তু লক্ষ্মী পুজো করে, খেয়াল করে দেখবে। শাস্ত্রীয় হিসেবেও লক্ষ্মী পুজো হয়, মানে ব্রত হিসেবে। আর তোমার অনার্য লৌকিক হিসেবেও কিন্তু লক্ষ্মী পুজো হয়। দুটোর মধ্যে কিছু মিল অমিল রয়েছে। যেটা অনার্য বা লৌকিক, যেটা মেয়েলি ব্রতের লক্ষ্মী পুজো বলি, তাতে কিন্তু কিছু কিছু জিনিস উপাদানগুলো আলাদা হবে। আর শাস্ত্রীয় ব্রতের যে লক্ষ্মী পুজোটা হবে সেটা কিন্তু আলাদা হবে, সেটা একদম নিয়ম মেনে, ওখানে আলাদা আলাদা কঠোর কঠোর নিয়ম রয়েছে। কিন্তু এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর জানাচ্ছেন যে এখানে চৌকি থাকবে, চৌকির ওপরে তোমার শস্যের যে ইয়েগুলো, গোলাগুলো, সেগুলো থাকবে। বিড়ে বলে যেগুলোকে নিচে দেওয়া থাকে শস্যের গোলার, সেগুলো থাকবে। তারপরে ওই যে বেড়া ইয়েগুলো তোমার শস্যের যে মড়াই বলা হয়, সেগুলোতে আবার কি থাকে, শুকরের দাঁত থাকে, ওখানে রাখা হয়। এটা শাস্ত্রীয় ব্রতে কিন্তু থাকবে না। লৌকিক ব্রত যে লক্ষ্মী পুজো, সেখানে থাকে শুয়োরের দাঁত থাকে, সিঁদুরের কৌটো থাকে, নানা রকম ফুল ফল থাকে, নানা রকম ভাঁড় থাকে। এগুলো দেখেই বোঝা যাবে যে এটা শাস্ত্রীয় ব্রতর অনুসারে করছে লক্ষ্মী পুজোটা, নাকি লৌকিক ব্রত বা মেয়েলি ব্রত অনুসারে করছে। দুটোর মধ্যে কিছু পার্থক্য তিনি জানাচ্ছেন। তো এখানে কিন্তু আহ, ধন ধনরত্নের দেবতা কে, ধনরত্নের রক্ষক কাকে বলা হয়? কুবেরকে। হ্যাঁ, কুবেরকেও পুজো করা হয় মেয়েলি ব্রতে।
লক্ষ্মী পুজো যখন করা হয় তখন, বা লক্ষ্মী ব্রত করা হয়, এখানে কুবেরকেও কিন্তু পুজো করা হয়। তাকে, তার প্রতীক হিসেবে কি করা হয় না, তোমার আধখানা নারকেল রাখা হয়। আধখানা নারকেলটাকে সেই কুবেরের মাথা বা কুলির সঙ্গে তুলনা করে বা উপমা করে পুজো করা হয়। তো এই যে এমন একটা ব্রত যেটা শাস্ত্রীয় এবং লৌকিক দুটোতেই কিন্তু প্রচলিত রয়েছে। একটা হচ্ছে তোমার ফাল্গুন মাসে যখন বীজ বপন হয় বা বীজ বপনের পূর্বে চাষিরা একটা ব্রত করে থাকে, এটা রবিবার আর বৃহস্পতিবারে করে থাকে। এটা তোমার ছরিতা দেবী বলা হয়, এটা লক্ষ্মী ব্রতই কিন্তু, ঠিক আছে। এটা সবুজ বর্ণের দেবী এটা। তারপরে এই দেবীটার পুজো করে নিয়ে তারা ঘর থেকে সেই শস্য বপনের বীজগুলো বার করে নিয়ে শস্য যে বীজগুলোকে বপন করে, এটা ফাল্গুন মাসে করে, ঠিক আছে। আর দ্বিতীয় লক্ষ্মী ব্রত যেটা, সেটা আশ্বিনী কোজাগরী লক্ষ্মী পুজো, এটা সবাই জানি, এটা তো এটাই বেশি হয়। এটা তোমার যখন ধান প্রায় পাকা পাকা অবস্থা বা পেকেও যায়, অনেক জায়গাতে দেখবে ধান শীষগুলো দেওয়া হয় না, দেখবে বাড়ির দু সাইডে দেওয়া হয়, কিংবা লক্ষ্মী পুজো যেখানটাতে হবে সেখানে দুপাশে দেওয়া হয়, দেখবে ঘট করে আলপনা দিয়ে সেই ধানগুলো কিন্তু হয়ে যায় দেখবে তখন, ঠিক আছে। যে লক্ষ্মী পূজাটা কোজাগরী লক্ষ্মী পূজা করা হয় তখন কিন্তু ধান হয়ে যায়, মানে সেই সময়ের যে লক্ষ্মী দেবীটা হচ্ছে সেটা সোনার ফসল মানে দেখা দিয়েছে, এটাকে স্বর্ণলক্ষ্মী বলা হয়। অর্থাৎ এটা এই পুজোটাতে হলুদ বর্ণ। আর এর আগেরটা কি বললাম, সবুজ বর্ণ, যেহেতু বীজ বপন করছে ফাল্গুন মাসে, তাহলে ওটা সবুজ বর্ণ, ওটা ছরিতা দেবী বলা হয়। ওটাও লক্ষ্মী পুজো বা লক্ষ্মী ব্রত। তারপরেরটা হচ্ছে তোমার আশ্বিন মাসের যে কোজাগরী লক্ষ্মী পুজো, এটা তোমার সোনালী বর্ণের ধান তখন হয়ে যায়, তার জন্য এটাকে হলুদ বর্ণ বলা হয় বা স্বর্ণলক্ষ্মী বলা হয় এই দেবীটাকে বা এই ব্রতটাকে। এরপরে যেটা হয় সেটা অঘ্রাণ মাসে হয়, যখন ধানগুলো পেকেও গেছে আর বাড়ি নিয়ে আসা হয়েছে। কোজাগরী লক্ষ্মী পুজোর সময় দেখবে ধানগুলো বাড়ি তখন আনা হয়নি, অনেকে দেখবে ধানের ক্ষেত থেকে উপড়ে নিয়ে আসে কিছু ধান এবং সেগুলোকে মাটি সমেত নিয়ে আসে এবং লক্ষ্মী পুজোয় দেয়, কোজাগরী লক্ষ্মী পুজোতে। কিন্তু এর পরের যে লক্ষ্মী পুজোটা হয়, লক্ষ্মী ব্রতটা, সেটা অঘ্রাণ মাসে হয়, তখন ধান পুরো পেকে যায়, পাকা ধান ঘরে এসেছে, ওটাকে অরুণা লক্ষ্মী বলা হয়, ঠিক আছে। তাহলে তিনটে প্রধানত লক্ষ্মী ব্রত হয়ে থাকে। এছাড়াও ভাদ্র মাসে, কার্তিক মাসে এবং চৈত্র মাসেও লক্ষ্মী ব্রত হয়ে থাকে। অবনীন্দ্রনাথ ঠাকুর বলেছেন পেরু, পেরু আশা করি দেশের নাম জানো, আর মেক্সিকো জানো, এইসব জায়গাতেও কিন্তু এরকম শস্যের দেবতার পুজো করা হয় বা লক্ষ্মী ব্রত, লক্ষ্মী তো তারা বলবে না, তাদের এরকম ব্রত কিন্তু করা হয়, সেই ব্রতের সঙ্গে কিন্তু মিল রয়েছে। লক্ষ্মী ব্রতের কোনো ছড়া দেওয়া নেই, তবে আমি তোমাদের নোট যখন দেবো তখন ছড়াগুলো দিয়ে দেবো। আজকে আর আলোচনা করছি না কোনো ব্রত, কারণ ভুলে যাবে, সব ব্রতগুলো একদিনে আলোচনা করলে মনে থাকবে না। এরপরে তোশলা ব্রত আছে, অশ্বত্থ পাতা ব্রত আছে, সেজুতি ব্রত আছে, মাঘমণ্ডল ব্রত আছে, আর ভাঁচো ব্রত আছে। এগুলো ছাড়াও বেশ কিছু ছোটোখাটো ব্রত আছে যেগুলো পরে আলোচনা করব। বিপত্তারিণী ব্রত আশা করি নাম শুনেছো সবাই, যদিও ওটার উল্লেখ এখানে দেখছি না। তবে নোটে সবগুলো আমি তোমাদের সাজিয়ে গুছিয়ে নোটগুলো দিয়ে দেবো, কোন মাসে হয়, কি উদ্দেশ্যে হয়, কি কি আচরণ রয়েছে, সেগুলো একটু ভালো করে পড়ে নেবে, আর যারা ক্লাসটা করলে তাদের তো মনে গেঁথে থাকবে। তো আজকে কটা ব্রত আলোচনা করলাম বলো, কি কি? কে কোনটা করেছো, এর আগে কেউ করেছো কোনো? আচ্ছা, কুহেলিদেরকে আমি দেখি, কুহেলিদের স্ট্যাটাসে মাঝে মাঝে সেই ধান খেতে যে ধান তুলে আনো, ওটা কি করো, ওটা বুঝতে পারি না। নবান্ন নাকি? আচ্ছা আচ্ছা, কার্তিক মাসে। আচ্ছা আচ্ছা।
হুম। লক্ষ্মী ব্রত তো দেখবে লক্ষ্মী করেও দেওয়া হয় দেখবে, সেই ঘট দেওয়া হয়, ঘরটাকে দেখবে লাল সালু দিয়ে ঢাকা দেওয়া হয় যেন কোনো বউকে ঢাকা দেওয়া হয়েছে, দেখবে এইভাবে সাজানো হয়। এগুলো আচরণের মধ্যে পড়ছে লক্ষ্মী ব্রতের। হ্যাঁ হ্যাঁ, বউ বলতে ওটা দেবী হিসেবেই দেখা হয়, লক্ষ্মী দেবীকে হিসেবেই দেখা হয়। হুম। ক্লাসে কতজন আছে? বাহ, ক্লাসে উপস্থিতি তো অনেক বেশি, মাত্র 7 জন। ব্যাপার কি বুঝি না, এতজন সবাই ক্লাসে জয়েন হবো বলেছিল। আমি গত বছরে অনেকজনকে না বাদ দিয়েছিলাম, তারা এই বছর বলেছে ক্লাস করব, আর তারা একদিনও ক্লাস করতে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না। ব্যাপার কি? ক্লাসগুলো তো করতে হবে না? তাছাড়া যদি শুধু নোট নেবে তাহলে শুধু নোটও তো পাঠিয়ে দিতে পারতাম। ক্লাসগুলো করলে না খুব একটা পড়তে হতো না। এবারে নিজে পড়বে নিজে বুঝবে, সেটা একটা অন্যরকম হবে, নিজে যতটা বুঝবে। আর এই যে আমি আলোচনা করছি তার সাথে সাথে তোমরাও বলছো, তো আমার মনে হয় তাতে পড়াটা একটু আরো ভালো হয়। হ্যাঁ, একটু জিজ্ঞাসা করতাম। আচ্ছা বলো, প্রবাসে যারা থাকে তাদের যে নিরাপদে ফিরে আসার জন্য যে কামনায় ব্রত করা হয়, সেটা ব্রতটাকে কি বলা হয়? হাদুলি ব্রত। আদর সিংহাসন ব্রত কি জন্য করা হয়? হ্যাঁ, পরিবারের মানুষদের আদর বা পরিবারের মানুষদের কাছে স্নেহভাজনে পরিণত হওয়ার জন্য। হ্যাঁ, শাশুড়ি ননদ বা তোমার সেই কলহ থেকে বাঁচার জন্য, বা সেই শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য। আচ্ছা, লক্ষ্মী ব্রত কি জন্য করা হয়? হুম। হ্যাঁ। হুম হুম। বসুধারা ব্রত? হুম হুম। কে যেন বলছিল বৃষ্টি পাঠাতে? অনি হুম, অনিতা না কে বলছিল না বৃষ্টি পাঠাতে? বসুধারা ব্রত করবে। হ্যাঁ, ব্রত কথা যেরকম হনুমান চালিসা পড়লে সংকট মোচন হয় না, ভয় চলে যায়, সেরকম এই যে বসুধরা ব্রতের আছে না, গঙ্গা গঙ্গা ইন্দ্রচন্দ্র বারুণী বাসুজি, তিন কুল ভরে দাও ধনে সনে এগুলো পড়বে, আশা করি কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আমি ক্লাসটা রেকর্ড করেছি, একটু পরে দিয়ে দিচ্ছি। উম, হ্যাঁ, কারো কিছু বলার আছে? বলো। আচ্ছা ঠিক আছে, যেদিনে ক্লাসটা হবে আবার সেদিন পরে শুরুতে একবার জিজ্ঞাসা করে নেবো সবাইকে, তখন বলে দেবো। লোক সংস্কৃতির একটা ভাগ হচ্ছে লোক সাহিত্য। ঠিক আছে। হুম হুম। ঠিক আছে। আচ্ছা বেশ, গুড নাইট সবাইকে।